বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ডিফারেন্সিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ইকুয়েশন এই কোর্সটির পঞ্চম লেকচার শুরু করতে যাচ্ছি। সবাই নিশ্চয়ই ভালো আছো। সবাইকে আজকের পাঠে নেওয়ার আগে একটু কথা বলে নিচ্ছি সংক্ষিপ্ত। আজকে যেই থিওরেমটা আমি করাবো এটি গত ক্লাসে করানোর কথা ছিল। লেকচারটি প্রলম্বিত হওয়ার কারণে আমি আজকে পঞ্চম লেকচারে থিওরেমটি নিয়ে এসেছি। এটিও একটি গুরুত্বপূর্ণ থিওরেম। পরীক্ষায় যদি প্রশ্ন দেখো, এটা আমি বলি, আমার কাছে যে রেকর্ড আছে 1999 সাল, 2001, 2002, 2003, 2004, 2005, 2007, 2008, 2009, 2011, 2014 পর্যন্ত রেকর্ড আছে। সেখানে এই প্রশ্নটা এসেছে। আর আগের দিনের যে থিওরেমটি করিয়েছিলাম সেটাও কিন্তু আমি বোর্ডের বিশ্ববিদ্যালয়ে কোন কোন ইয়ারে আসছে বলি নাই, সেটাও কিন্তু এরকম লম্বা একটা সিরিয়াল আছে। গুরুত্বপূর্ণ থিওরেম। আজকেরটা হলো চেঞ্জ অফ প্যারামিটার, পরামিতি পরিবর্তন নামে পরিচিত এই থিওরেমটি। তো তোমরা আশা করি উপভোগ করবে। তোমরা যে প্রস্তুতি নিয়ে পরিপূর্ণ খাতা কলম ইত্যাদি নিয়ে পরিপূর্ণ প্রস্তুত হয়ে লেকচারটি উপভোগ করো, কারণ এটা মনোযোগ দেওয়ার মতো সময় নিয়ে বসতে হবে। কারণ একটু দেখলাম, দেখে আবার রেখে দিলাম হবে না। ঠিক স্টাডির প্রস্তুতি নিয়ে বসতে হবে, তাহলে ভালোভাবে বুঝবে এবং সময় নিয়ে বসতে হবে। যখন তোমাদের সময় হবে তখনই, দিনের যে সময়টা সময় করে করতে পারো তখনই বসো। তো আমরা আজকে এই থিওরেমটি শুরু করি, পরামিতি পরিবর্তন। আমি প্রথমে থিওরেমটি লিখিনি, কেমন? থিওরেম নাম্বার 2, ওই দিন আমরা প্রথম থিওরেম করিয়েছিলাম। থিওরেম নাম্বার 2, এখানে একটা ব্যবধি, যদি এ বি ব্যবধি, একটা ক্লোজ ইন্টারভ্যাল ব্যবধিতে ওই সমীকরণ জোট ওই দিনও আলাপ করছিলাম, dx বাই dt ইকুয়াল টু atx। ঠিক আছে, এইটা হলো কি? এটা হলো সমমাত্রিক অন্তরক সমীকরণ জোট। কেমন? ব্যবধিতে এতএর বুনিয়াদি ম্যাট্রিক্স, এতএর বুনিয়াদি ম্যাট্রিক্স ফাই হয়, তবে dx by dt atx প্লাস ft, এটা হলো অসমমাত্রিক সমীকরণ জোটটা। কেমন? এটা হলো সমমাত্রিকটা। এর একটি অনন্য সমাধান, এর একটি অনন্য সমাধান হবে xt equal to phi t x naught plus phi t t naught to t pi inverse u fu du হবে, যেখানে একটা শর্ত, আদি শর্ত, phi t not equal to x naught, phi t not equal to I naught I শর্ত সিদ্ধকারী বুনিয়াদি ম্যাট্রিক্স হলো phi t, আর xt হলো একটা n মাত্রিক ভেক্টর। xt একটি
n মাত্রিক ভেক্টর এটি একটি n বাই n ক্রমের অবিচ্ছিন্ন ম্যাট্রিক্স এবং টি নট টি ব্যবধিতে এফটি একটি n মাত্রিক অবিচ্ছিন্ন ভেক্টর এফটি একটি n মাত্রিক অবিচ্ছিন্ন ভেক্টর। ঠিক আছে, অর্থাৎ এই সমীকরণ জোটটার সমাধান এটা আমাদেরকে দেখাতে হবে। তোমরা থিওরেমটা বর্ণনা হলো এটা এই থিওরেমটার নাম হলো পরামিতি পরিবর্তন, ভেরিয়েশন অফ প্যারামিটার। ঠিক আছে, তো তোমরা এটা লিখে ফেলো, আমি এখন এটার সমাধান করতেছি। ঠিক আছে, আশা করি লিখছো, আমি মুছে ফেলছি। তাহলে এখানে দুটি সমীকরণ জোট দেয়া আছে। ঠিক আছে, একটা হলো সমমাত্রিক আর একটা হলো অসমমাত্রিক। প্রুফ, এখানে সমমাত্রিক ও অসমমাত্রিক জোট দেয়। সমমাত্রিক ও অসমমাত্রিক জোট দেয়। একটা হলো কত ছিল, dx by dt equal to atx, আরেকটা ছিল dx by dt equal to atx plus ft। এটাকে লিখলাম 2। ঠিক আছে, এই যদি একের বুনিয়াদি ম্যাট্রিক্স পাইটি হয়, যদি একের বুনিয়াদি ম্যাট্রিক্স ফাইটি হয়, তবে একের সাধারণ সমাধান আমরা লিখলাম এরকম, xt equal to phi tc, এটাকে লিখলাম 3 নাম্বার সমীকরণ। ঠিক আছে, xt equal to phi tc, যেখানে c একটি n সারি বিশিষ্ট ধ্রুবক ম্যাট্রিক্স, n সারি বিশিষ্ট ইচ্ছামূলক ধ্রুবক ভেক্টর, ইচ্ছামূলক ধ্রুবক ভেক্টর। ঠিক আছে, এখন তিনে পরামিতি পরিবর্তনের জন্য, ঠিক আছে, পরামিতি বা ধ্রুবক পরিবর্তনের জন্য, পরামিতি ব্র্যাকেটে লিখলাম ধ্রুবক পরিবর্তনের জন্য সি এর পরিবর্তে আমরা বিটি লিখলাম, সি এর পরিবর্তে বিটি,
এখন 3 পরামিতি পরিবর্তনের জন্য সি এর পরিবর্তে বিটি বসিয়ে পাই, বিটি যদি এখানে বসাই এই জায়গা, তাহলে আমাদের কি হবে, এটা xt এর ভ্যালু হবে xt phi t bt, ঠিক আছে। এটাকে লিখলাম 4 নাম্বার। এখন বিটি কে আমরা এমন ভাবে নির্বাচন করব যাতে 4 নাম্বারটা 2 নাম্বার সমীকরণের সমাধান হয়, ঠিক আছে। বিটি কে আমরা এমন ভাবে আমরা নির্বাচন করব, বেছে বাছাই করে নিব যাতে তোমার 4 নাম্বার সমীকরণটা 2 নাম্বার সমীকরণের একটা সমাধান হয়, এভাবে আমরা নিব, ঠিক আছে। এখানে বিটি কে এমন ভাবে নির্বাচন করি যেন, পরে লিখি, এখানে বিটি কে এমন ভাবে নির্বাচন করি যেন 4 নং 2 নং এর সমাধান হয় এবং বিটি নট ইকুয়াল টু এক্স নট হয়, ঠিক আছে। এটা একটা শর্ত আমরা লিখলাম। এখন এই যে 4 নাম্বার সমীকরণটা আছে না, এই 4 নাম্বার সমীকরণটাকে আমরা টি এর সাপেক্ষে সমাকলন করি। 4 নং কে টি এর সাপেক্ষে সমাকলন করে পাই। সমাকলন করলে কি হবে, ডি ডিটি এক্সটি ইকুয়াল টু ডি ডিটি ফাই টি বিটি। এখানে এটাকে কি লেখা যায়, এক্স প্রাইম টি ইকুয়াল টু ফাই প্রাইম কে অন্তরীকরণ করে বিটি কে রেখে দিলে হবে ফাই প্রাইম টি বিটি, আর এখানে অর্থাৎ ইউবি সূত্রে এটা হবে ফাই টি বি প্রাইম টি, ঠিক আছে। এটাকে আমরা কত পর্যন্ত আগে আমরা সমীকরণ লিখছি, 4 পর্যন্ত। এটাকে আমরা 5 নাম্বার সমীকরণ হিসেবে লিখি, কেমন, অর্থাৎ এটা হলো dx by dt that is x prime t equal to হলো phi prime t bt plus phi t b prime t। এটা হলো আমাদের 5 নাম্বার সমীকরণ। এখন 4 এবং 5 থেকে মানগুলা নিয়ে আমরা যদি 2 তে বসাই, 4 এবং 5 থেকে মানগুলা নিয়ে 2 তে বসালে কেমন হয়, ঠিক আছে। 4 এর কি মান ছিল, 4 নাম্বার ছিল হলো তোমার xt = phi t bt, আর 5 এ আসছে হলো x prime t = phi prime t bt phi t b prime t। এই ভ্যালুগুলো আমরা 2 এ বসাই। 4 ও 5 হতে মানগুলো 2 এ বসিয়ে পাই, কেমন। 2টা মনে আছে কত লিখছিলাম, 2টা লিখছি হলো x prime t equal to অর্থাৎ dx by dt equal to, 2টা ছিল x prime t equal to তোমার at xt plus ft, কেমন। এখানে এই জায়গাতে আমরা মান বসাই, x prime t এর মান এখান থেকে এটা লিখলাম phi prime t bt phi t b prime t, কেমন, equal to at xt। xt এর ভ্যালুটা এখান থেকে লিখলাম phi t bt, এটা 4 নাম্বার থেকে phi t bt প্লাস ft। এটাকে 6 নাম্বার লিখলাম, এই সমীকরণটাকে 6 নাম্বার সমীকরণ লিখলাম, ঠিক আছে। এখন
এক নাম্বার সমীকরণের বুনিয়াদি ম্যাট্রিক্স হলো ফাইটি, ঠিক আছে। অর্থাৎ এক নাম্বারের একটা সমাধান হলো ফাইটি। বুনিয়াদি ম্যাট্রিক্স মানে হলো সমাধানের সেটটাকে, তো আমরা তো বুনিয়াদি ম্যাট্রিক্সের সংজ্ঞা গত লেকচারে দিয়েছিলাম। তার মানে ফাইটিটা এক নাম্বারের একটা সমাধান, ঠিক আছে। তো তাহলে আমরা লিখতে পারি যেহেতু একের একটি বুনিয়াদি ম্যাট্রিক্স পাইটি, যেহেতু একের একটি বুনিয়াদি ম্যাট্রিক্স ফাইটি, সেহেতু আমরা লিখতে পারি যে x ইকুয়াল টু xt ইকুয়াল টু ফাইটি, ঠিক আছে। একটা সমাধান হলো এটা। এবং ab ব্যবধিতে তোমার ফাইটি ফরম মান, এটার সাংখ্যিক ভ্যালুটা 0 হবে না। 0 না হইলে আমরা বলতে পারি যে ফাইটির ইনভার্স বিদ্যমান থাকবে। এই জন্য আমরা যেহেতু ফাই ইনভার্স বিদ্যমান থাকার জন্য আমি এই জিনিসটা দেখালাম যে এটার মান 0 নয়, একটা এই ভ্যালুর মধ্যে, এর মধ্যে। তখন ফলে ফাই ইনভার্স টি বিদ্যমান, ঠিক আছে। বিদ্যমান থাকলে আমরা এটা কাজে লাগাতে পারবো। এখন এক নাম্বার, যেহেতু এক্সটির মান ফাইটি, তাহলে এক নাম্বার থেকে আমরা পাবো, এক নাম্বারে কি ছিল, এক্স প্রাইম টি অর্থাৎ ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু এটি এক্স, কেমন। তো সেখানে আমরা বসাই ডি ডিটি, সেখানে এক্সটির জায়গাতে আমরা ফাইটি লিখলাম, এটি এক্স, এক্স এর পরিবর্তে আবার ফাইটি লিখলাম। এটাকে লেখা যায় ফাই প্রাইম টি, এটাকে লেখা যায় ফাই প্রাইম টি, কেমন, এটি ফাইটি। আচ্ছা, এইটাকে আমরা 7 নাম্বার সমীকরণ বললাম, 7 নাম্বার সমীকরণ বললাম। এখন 6 নাম্বার সমীকরণে এই ফাই প্রাইম টি এর এই মানটা 6 নাম্বার সমীকরণ এখানে আমরা বসাবো। তাহলে আমরা লিখি 6 থেকে পাই, কেমন, 6 থেকে পাই। থেকে পাই, এখানে জাস্ট এই জায়গায় এই ভ্যালুটা বসাই, এটি ফাইটি, আর এখানে আছে কত, বিটি, প্লাস ফাইটি বি প্রাইম টি ইকুয়াল টু এটি ফাইটি বিটি প্লাস এফটি, ঠিক আছে। এখন দেখো এইটা আর এটা একই, ঠিক আছে। এই টার্ম আর এই টার্ম একই, দুইটা সাইড চেঞ্জ করলে প্লাস মাইনাসে ক্যান্সেল হয়ে যায়, কেমন। তা থাকলো কি ফাইটি বি প্রাইম টি ইকুয়াল টু এফ টি। এখন আমরা উভয় পাশে, যেহেতু ফাই ইনভার্স টি বিদ্যমান, উভয় পাশে আমরা ফাই ইনভার্স টি নিয়ে পাই, ফাই ইনভার্স টি আর হলো ফাই টি, ঠিক আছে। আর এখানে আছে বি, এখানেও নিলাম ফাই ইনভার্স টি, ঠিক আছে। এই দুইটা গুণ করলে আই হয়, আই দিয়ে এটাকে গুণ দিলে বি ইনভার্স টি হয়, আর এখানে থাকে ফাই ইনভার্স টি এফ টি, ঠিক আছে। এখন এটা মানে হলো ডি বিটি বাই ডিটি, কেমন। এইটা তো আছে ফাই প্রাইম টি এফ টি ডিটি, হ্যাঁ।
এখন এটা কে এভাবে লেখা যায়, ডিবি দ্যাট ইজ ডিবিটি ইকুয়াল টু 5 প্রাইম টি এফটি ডিটি। ঠিক আছে, এটাকে যদি আমরা কি করি, একসাথে আমরা টি নট থেকে পরের লাইনে লিখি। ঠিক আছে, আমরা কি করব, এটা সমাকলন করব, টি নট টু টি ডিবিটি, এটাও টি নট টু টি। হ্যাঁ, এখন আমরা এটাকে তোমরা জানো যে লিমিট ঠিক থাকলে এখানে একসাথে আমরা ইয়েটা আর্গুমেন্টটা আমরা চেঞ্জ করে দিতে পারি। কেমন, ভেরিয়েবলটা চেঞ্জ করে দিয়ে এখানে আমরা ইউ লিখলাম, বাই ইউ এফ ইউ ডি ইউ। ঠিক আছে না, এটা করা যায় সমাকলনের নিয়ম অনুযায়ী। এটা করছি, আমাদের সলিউশনটা এভাবে দেখাতে হবে। এটা জানো যে এটার সমাকলন করলে হবে বিটি, তো বিটি, আর এটার যদি আপার লিমিট লোয়ার লিমিট বসাই, প্রথমে আপার লিমিট টি বসাইলে বিটি হবে, মাইনাস লোয়ার লিমিট বসাইলে হবে বিটি নট। হ্যাঁ, লাইন একটু সংক্ষেপ করলাম। আর এটা যা আছে তা থাকুক, ডি নট টি 5 প্রাইম ইউ এফ ইউ ডি ইউ। কেমন, বিটি ইকুয়াল টু হবে, এটা সাইড চেঞ্জ করলে হবে বিটি নট প্লাস টি নট টু টি 5 প্রাইম ইউ এফ ইউ ডি ইউ। ঠিক আছে, এখন এটার মান আমরা লিখেছি যে শর্ত হলো এটা এক্স নট প্লাস টি নট টু টি 5 প্রাইম ইউ এফ ইউ ডি ইউ। ঠিক আছে, এখন এটা আমাদের কত নাম্বার সমীকরণের সমাধান বের করতে হবে, আমাদের 2 নম্বর সমীকরণের সমাধান বের করতে হবে। কেমন, তো 2 নম্বর সমীকরণের সমাধান আমরা বলছি যে কত নাম্বার, 4 নম্বর সমীকরণ। এখন 4 নম্বর সমীকরণের যে সমাধানটা মনে আছে তো, xt ইকুয়াল টু কত ছিল, 4 হতে পাই 4 আমরা লিখছিলাম কত, xt ইকুয়াল টু 4 নাম্বার সমীকরণ লিখছি xt ইকুয়াল টু 5t xt নাকি। 4 নাম্বার সমীকরণটা তোমাদের কাছে লিখে আছে, একটু দেখো। চার নাম্বার সমীকরণ ছিল xt ইকুয়াল টু 5t bt, 5t bt। ঠিক আছে, তাহলে xt সমান এখন 5t এর bt মানতে হলো এটা, আর এখানে একটা 5t গুণ হবে, তাহলে এটার সাথে যদি 5t গুণ দিই হবে 5t x নট প্লাস এটার সাথে গুণ হলে হবে 5t t নট টু t 5 প্রাইম u এফ ইউ ডি ইউ। ঠিক আছে, এই 8 নাম্বার সমীকরণ। এটাই হলো তোমার আমাদের যে থিওরেমটা ছিল, থিওরেমটার সমাধান দেখানোর জন্য এটুক দেখাতে বলছে। এটা অনেক সময় যদি তোমার এক্স নটের মান যদি 0 হয়, শর্তে এক্স নটের মান যদি 0 হয়, তখন 8 এর আকৃতিটা পরিবর্তিত হয়ে এরকম হয়, এক্স নট ইকুয়াল টু 0 হলে 8 নং পরিবর্তিত হয়ে হবে হলো xt ইকুয়াল টু তখন 5t, তখন এটা আমরা 0 হয়ে যাবে, 5t
টি নট টু টি 5 প্রাইম ইউ এফ ইউ ডি ইউ, ঠিক আছে। এটাই হলো আমাদের এই থিওরেমটার সমাধান, ঠিক আছে। আমরা একটা ম্যাথমেটিক্যাল আমরা প্রবলেমের সমাধান করব এখন। আমরা এখন একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করব। আমি এই সমস্যাটি বোর্ডে আমি লিখেছি, তোমরা একটু দেখো। এ ধরনের অনেকগুলা প্রশ্ন তোমাদের বইতে আছে। আমি সবচেয়ে বড়, এসে বড় আর নাই এ ধরনের অঙ্কের মধ্যে, যেমন এটা 3/3 ম্যাট্রিক্সের, এছাড়া 2/2 ম্যাট্রিক্সেরও আছে। তো সেগুলা আমি এই জন্য একটু বড় ধরনের আমি ফিগার আমি সলিউশন করব, সেটি দেখো। তোমরা ছোট বড় সবই করে নিবা, একই রকম অঙ্ক তোমরা করবা। আর আরেকটা ক্লাস লাগবে, আরেক ধরনের অঙ্ক আছে, সেটা মোটামুটি একটা লেকচার লাগবে, বেশ ভলিউমে বড়। আমি তোমাদেরকে আবারও অনুরোধ করতেছি যে স্বাভাবিকভাবে এখানকার এই কোর্সের গাণিতিক প্রবলেম হোক অথবা থিওরেম হোক, এগুলা এটা সাইজে বড়, তোমরা মানুষও বড়, মাস্টার্সের ছাত্র, আর তোমাদের কোর্সও বড়। স্বাভাবিকভাবে অনার্সের তুলনায় একটু ডিফারেন্স আছে, সুতরাং একটু শ্রমও বেশি দিতে হবে, একটু কষ্ট করলে মিষ্টি মিলবে, ঠিক আছে। এর কোনো ইয়ে নেই। আমি যতটুকু সহজভাবে বোঝানোর দরকার আমি তাই বোঝাচ্ছি। আশা করি তোমাদের সমস্যা হবে না, কারণ মানে আমি বোঝানোর পর আমি মনে করি না যে কারো আর যদি মনোযোগ দিয়ে বুঝো তাহলে বুঝতে সমস্যা হবে, এইটা আমি বিশ্বাস করি না, ঠিক আছে। কারণ আমরা যাদের থেকে এগুলো শিখেছি এতটুকু বোঝায় নাই, আমরা যতটুকু তোমাদের জন্য বুঝাচ্ছি, ঠিক আছে। আমার শিক্ষক মন্ডলের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখে বলতেছি, স্যাররা হয়তো বিশ্বাস করতো যে আমাদের ছাত্ররা ক্যাপাবেল না, যথেষ্ট সামর্থ্যবান, আমাদের সামর্থ্য থাকুক বা না থাকুক, ঠিক আছে। স্যাররা হয়তো সেই জন্য ওভাবে বুঝায় নেয়। তো আমি সেটা মনে না করি, আমার শিক্ষার্থীদের প্রতি আমার দায়বদ্ধতা থেকে, এবং আমি স্বাভাবিকভাবে আমি যেভাবে বুঝি আমি আমার শিক্ষার্থীদের সেভাবে বুঝাই। আমি কোনো ফাঁক ফোকর রেখে কোনো জিনিস বুঝি না। আমি প্রতিটা লজিক, প্রতিটা লাইন বোঝার চেষ্টা করি ব্যক্তিগতভাবে। আমি যখন ছাত্র ছিলাম তখন থেকে আমি কি করতাম, একেবারে প্রতিটা রিজনিং, কোন কারণে এই লাইনটা লিখলাম, এই শব্দটা লিখলাম, আমি কিন্তু বোঝার চেষ্টা করতাম। সে অনুযায়ী আমি যেভাবে বুঝি আমি সেভাবে আমার শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করি, কোনো ফাঁক ফোকর গোজামিল রাখতে চাই না। তো তোমরা এর থেকে সুফল নেওয়ার দায়িত্ব তোমাদের, তোমরা সুফল নিবে। চলো, এটা আমাদেরকে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেয়া আছে, তো আমরা লিখি, দেয়া আছে কি, দেয়া আছে x1 প্রাইম 7x1 মাইনাস x2 6x3। এটা সিস্টেম অফ একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেয়া আছে, কেমন, মাইনাস 10x1 4x2 মাইনাস 12x3 x3 প্রাইম মাইনাস 2x1 প্লাস x2 মাইনাস x3, ঠিক আছে। তো এটা এই ফরম্যাটে দেয়া আছে, আমরা এটাকে এভাবে লিখতে পারি, ঠিক আছে। ধরি এই তিনটাকে আমরা x ধরলাম, ধরি x equal to x1 প্রাইম x2 প্রাইম x3 প্রাইম, ঠিক আছে। এটা সরি না, এটা লিখলাম, ঠিক আছে।
x ইকুয়াল টু x1 x2 x3 লিখলাম। যদি এটা আমরা এভাবে লিখি তাহলে এই সমীকরণটাকে আমরা এটা যেভাবে আছে, যে আকারে আছে তাকে যদি আমরা এই আকারে লিখতে যাই তাহলে সমীকরণটার আকার দাঁড়াবে কিরকম দেখো একটু, ঠিক আছে? তাহলে প্রদত্ত জোটকে আমরা নিম্ন রূপে লিখতে পারি কেমন? তাহলে প্রদত্ত জোটকে নিম্ন রূপে লিখা যায়। কেমন লিখা যায়? এগুলা কিন্তু একবার অন্তরীকরণ করা আছে। কেমন? আমরা এটাকে এভাবে লিখতে পারি, এই আকারে আছে dx1/dt dx2/dt তারপরে dx3/dt। কেমন লিখলে এখানে এই অংশটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো 7 - 1 6 -10 4 -12 -2 1 -1, ঠিক আছে? আচ্ছা, এই ম্যাট্রিক্স আর x1 x2 x3 এটাকে এভাবে লেখা যায় তো নাকি? এটাকে আমরা 1 নম্বর সমীকরণ লিখলাম। এটাকে কিভাবে লেখা যায়? এটা সমান x ধরছি dx dt, আর এটাকে যদি আমি a ধরি a/a, আর এটা x ax। কেমন? এই আকারে লেখা যায় তো নাকি? যেখানে a সমান কত? এই ম্যাট্রিক্সটা 7 - 1 6 -10 4 -12 -2 1 -1 এই আকারে লেখা যায়, তাই না? এখন আমরা একের একটা সমাধান ধরে নিই। মনে করি 1 নং এর সমাধান xt = e to the power lambda t u, ঠিক আছে? সমাধানগুলো এই আকারের হয়। আমরা একে এভাবে ধরে নিলাম xt = e to the power lambda t u। ইউটা একটা আইগেন ভেক্টর, u সমান হলো u1 u2 u3, ঠিক আছে? আমরা এটাকে লিখলাম। এখানে u আইগেন ভেক্টর এবং u = u1 u2 u3, ঠিক আছে? এখন এটার স্বাভাবিক ম্যাট্রিক্সটা কেমন হবে? এটার এর স্বাভাবিক ম্যাট্রিক্স তোমরা এই যে এই শব্দগুলো বলতেছি এগুলো সম্পর্কে তো খুবই পরিচিত। স্বাভাবিক ম্যাট্রিক্স, স্বাভাবিক সমীকরণ, হ্যাঁ, এই ধরনের ম্যাট্রিক্স তোমরা লিনিয়ার অ্যালজেব্রাতে করছো ফার্স্ট ইয়ারে, অনার্স ফার্স্ট ইয়ার, ঠিক আছে? সেজন্য আমি ওই দিকে বেশি কথা বলছি না। তোমাদের একটু বুঝতে অসুবিধা হলে তোমাদের কাছে লিনিয়ার অ্যালজেব্রা বই আছে, একটু উল্টাইয়া দেখে নিবি, খুব সহজ। এই চ্যাপ্টারের অনেক বিষয়, এই যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট মানে যোগাশ্রয়ী যে কম্বিনেশনটা আছে, ঠিক আছে, এগুলা নিয়ে তোমাদের লিনিয়ার অ্যালজেব্রাতে বিস্তারিত কথা বলা আছে। সেখান থেকে একটু যদি
মানে মেমোরিতে যদি না আসে একটু দেখে নিবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। চলো তাহলে এখন এটার আমরা কি লিখব, স্বাভাবিক সমীকরণ। স্বাভাবিক সমীকরণ হলো তোমার ল্যামডা আই মাইনাস এ, ঠিক আছে। এইটা স্বাভাবিক ম্যাট্রিক্স হলো এটার ম্যাট্রিক্স, ঠিক আছে। আর এটা হলো স্বাভাবিক বহুপদী, আর এটা বললে হবে স্বাভাবিক ম্যাট্রিক্স, ঠিক আছে। আর আমি স্বাভাবিক সমীকরণ হবে ইকুয়াল টু 0। এত নির্ণায়ক ইকুয়াল টু 0, এটা একটা ম্যাট্রিক্স, তো ম্যাট্রিক্সটার নির্ণায়ক ইকুয়াল টু 0। এখন ল্যামডা তোমরা জানো, ল্যামডা আর আই হলো 3/3, আই হলো 1 0 0 0 1 0 0 0 1, কেমন। তার সাথে যখন আমি ল্যামডা দিয়ে গুণ দিব, হ্যাঁ, তখন সেটা কি ম্যাট্রিক্স, কেমন হবে ম্যাট্রিক্সটা, ল্যামডা 0 0 0 ল্যামডা 0 0 0 ল্যামডা, ঠিক আছে। তার থেকে যখন আমি এ মাইনাস করব, অর্থাৎ তার থেকে এই সমীকরণ, এই ম্যাট্রিক্সটা মাইনাস করব, তো মাইনাস করলে কি হবে, ল্যামডা থেকে 7 বিয়োগ দিলে ল্যামডা মাইনাস 7, আর এগুলা 0 থেকে -1 বিয়োগ দিলে হবে +1, 0 থেকে 6 বিয়োগ দিলে হবে -6, আর কি হবে 0 থেকে -10 বিয়োগ দিলে +10, এটা হবে ল্যামডা থেকে 4 বিয়োগ দিলে ল্যামডা -4, 0 থেকে -12 বিয়োগ দিলে +12। বুঝা গেছে তো, আমি আর বিস্তারিত বলতেছি না, এটা তোমরা আগে করছো, তারপরে আমি একটু বলে নিলাম। আচ্ছা আসো তাহলে কি হবে, প্রথমটা হবে ল্যামডা -7, আর তারপরে কি হবে 1 -6, এরপর একটা হবে 10 ল্যামডা -4 12, এরপর একটা কি হবে 2 -1 +1 ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন এটার এই সমীকরণ তো হয়েছে, তাই না। এটা কি সমীকরণ বলছি, স্বাভাবিক সমীকরণ। হ্যাঁ, এখানে তোমরা লিখতে পারো স্বাভাবিক সমীকরণ, আমি লিখি নাই, তোমরা লিখি দাও যে স্বাভাবিক সমীকরণ এত ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন এখান থেকে ল্যামডার মান বের করব আমরা। ল্যামডা -7, এটা হলো হবে ল্যামডা -4, ল্যামডা -4, তারপরে কত -12 এবং +12, এরপর একটা হবে -1 10 -24, তারপর একটা হবে -6 হবে -10 -2 ল্যামডা +8 ইকুয়াল টু 0, কেমন। আচ্ছা সর্বশেষটা এখানে একটু ভুল হয়েছে, এটা হবে ল্যামডা মাইনাস, তোমার ওখানে কত ছিল 1 ছিল না, তাহলে হবে ল্যামডা -1, ল্যামডা -1 ছিল, এটা হবে ল্যামডা +1। এখানে আমাদের একটু ভুল হয়েছে, তাহলে কি হবে, এখানে প্রথমটাতে আমাদের একটু ভুল হয়েছে, এটা হবে ল্যামডা -4 ইনটু ল্যামডা +1, ঠিক আছে। অর্থাৎ এটা গুণ মাইনাস হবে +12, তারপরে আমাদের কিসের জন্য হবে -1 এর জন্য 10 ল্যামডা +10 10 ল্যামডা +10, তারপরে কত হবে 10 ল্যামডা +10 -24
-10, ঠিক আছে 24, তারপর -6 এর জন্য এটা ঠিক আছে, ওকে। আসল ল্যামডা -7 গুণ দিলে হবে ল্যামডা স্কয়ার মাইনাস ল্যামডা স্কয়ার প্লাস ল্যামডা -4 ল্যামডা -4 প্লাস 12। তারপরে এখানে হচ্ছে তোমার -10 ল্যামডা -14 প্লাস 14, এখানে তোমার -2, কেমন -2 এর সাথে -6 গুণ হইলে প্লাস 12, আর এখানে -2 মানে 12 ল্যামডা ইকুয়াল টু 0। এখানে তোমার আমি ল্যামডা -7 ল্যামডা স্কয়ার -3 ল্যামডা প্লাস 8 মাইনাস প্লাস 2 ল্যামডা, তারপরে কত হবে 26 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখানে কি হবে গুণ দিয়ে দিই ল্যামডা কিউব -3 ল্যামডা স্কয়ার প্লাস 8 ল্যামডা -7 ল্যামডা স্কয়ার প্লাস 21 ল্যামডা মাইনাস 56 প্লাস 2 ল্যামডা 26 ইকুয়াল টু 0। ল্যামডা কিউব -10 ল্যামডা স্কয়ার, এরপরে কত আছে 8 21 29 প্লাস 31 ল্যামডা, এরপরে কত হবে -30 ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে 2 বসালে 0 হয়, মানে 2 ল্যামডা -2 এর তার একটা উৎপাদক হবে। আচ্ছা, ল্যামডা -2 যদি দিই এখানে হবে ল্যামডা স্কয়ার, দ্যাট ইজ ল্যামডা কিউব -2 ল্যামডা স্কয়ার, আর কত থাকে -8 ল্যামডা স্কয়ার, দ্যাট ইজ এখানে ল্যামডা -2 দিলে 8 ল্যামডা -8 ল্যামডা 16 ল্যামডা, আর এখানে কত থাকে 15 ল্যামডা -30, দ্যাট ইজ ল্যামডা -2 দিলে এখানে দিতে হবে 15 প্লাস 15 ইকুয়াল টু 0। ল্যামডা -2 ইনটু ল্যামডা স্কয়ার -8 ল্যামডা প্লাস 15 ইকুয়াল টু 0। ল্যামডা -2 ইনটু এখানে ল্যামডা স্কয়ার -5 ল্যামডা -3 ল্যামডা প্লাস 15 ইকুয়াল টু 0। ওকে, ল্যামডা -2 ইনটু ল্যামডা কমন নিলে ল্যামডা -5, 3 কমন নিলে ল্যামডা -5 ইকুয়াল টু 0। কেমন, এখানে হবে ল্যামডা -2 ল্যামডা -5 ল্যামডা -3 ইকুয়াল টু 0। তার মানে ল্যামডার মান পাচ্ছি কত 235। ল্যামডা হচ্ছে সুতরাং ল্যামডার ভ্যালুগুলো পাচ্ছি কত 235, ঠিক আছে। আবার ল্যামডা I মাইনাস a ইন্টু ইউ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এত হতে পাই, আবার এত হতে পাই, এত যদি বসাই আমরা, বসালে ল্যামডা I মাইনাস এর মানটা মনে আছে তো তোমাদের? তোমাদের কাছে লিখে আছে, দেখো ল্যামডা I মাইনাস এর মান সেটা হলো ল্যামডা -7 ল্যামডা -7 1 -6 প্রথম লাইনে, কেমন। তারপরে 10 ল্যামডা -4 12, এরপরে 2 -1 ল্যামডা +1, ঠিক আছে। এটা হলো তোমার ল্যামডা I মাইনাস এ, আর ইউ হলো u1 u2 u3 ইকুয়াল টু 0, কেমন। এটাকে 2 নাম্বার সমীকরণ দিলাম। এখন
ল্যামডা সমান যদি 2 হয় তাহলে 2 ফিগারটা কেমন? ল্যামডা 2 হলে আমরা 2 থেকে পাই কেমন? এখানে 2 বসালে হবে, প্রথমটা হবে -5 1 -6, পরে 10 আর 2 বসালে হবে -2 12, 2 -1 2 বসালে হবে 3, u1 u2 u3 equal to 0 কেমন? এটাকে আমরা লিখতে পারি -5u1 plus u2 -6u3 equal to 0। তারপরে এটা দ্বিতীয় সারি থেকে লিখতে পারি 10u1 -2u2 plus 12u3 equal to 0। তারপর এটা দিয়ে লিখতে পারি 2u1 -u2 plus 3u3 equal to 0। এটাকে আমরা এসাইলন আকারে প্রকাশ করব। এগুলা তোমরা জানো, তোমাদের ওই ইয়েতে লিনিয়ার অ্যালজেব্রাতে তোমরা এরকম করছো অনেক, ঠিক আছে? এসাইলন আকারে আমরা প্রকাশ করব, করে এখান থেকে u1 u2 u3, আমাদের উদ্দেশ্য কি u1 u2 u3 এগুলার মান বের করা। তো এসাইলন আকারে প্রকাশ করলে মান বের করা সহজ। প্রথম লাইনটা ঠিক রাখি, 5u1 u2 6u3 equal to 0 কেমন? এখন দেখো আমার উদ্দেশ্য হলো যে এই দুইটাকে 0 বানানো। তো 0 বানাইতে গেলে স্বাভাবিক এটা থেকে যদি এটা দ্বিগুণ বিয়োগ দিই আর যোগ দিই, অর্থাৎ 2 নাম্বার সারির সাথে 1 নাম্বার সারির দ্বিগুণ যদি যোগ দিই তাহলে প্রথম পদটা তো 0 হবে, ঠিক আছে? সেটা করি, এখানে লিখি আমি। আমার এটা হলো L2 প্রাইম, L2 প্রাইম হবে L2 এর সাথে যোগ হবে 2L1, ঠিক আছে? তো করো, প্রথমটা 0 হয়ে যাবে আর এটার সাথে এটার দ্বিগুণ যোগ দিলে এটাও 0। আচ্ছা, এটার সাথে এটার দ্বিগুণ যোগ করলে এটাও 0। এটা দেখো, এটার সাথে এটা কিভাবে আমরা 0 করতে পারি? এর 5 দিয়ে গুণ দিই, 3 নাম্বারটাকে 5 দিয়ে গুণ দিই, 2 নাম্বারটা দ্বিগুণের সাথে যদি যোগ করি কেমন? অর্থাৎ L3 প্রাইম ইকুয়াল টু 5L3 যোগ 2L1, ঠিক আছে? 0 হবে। তো এটা 0 হবে মাস্ট। এটার সাথে কত দ্বিগুণ দিলাম? 5 দিয়ে। 5u2 এর সাথে 2 -5u2 এর সাথে 2u2 যোগ করলে হবে -3u2। এখানে এটাকে কত দিয়ে 5 দ্বিগুণ দিলে 15, আর এটার দ্বিগুণ হলো 12, তাহলে 15 এর সাথে 12 যোগ করলে হবে 3u3 equal to 0, ঠিক আছে? এখানে তোমার প্রথম লাইন 5u1 u2 6u3, দ্বিতীয় লাইন নাই। এখন হলো কত? এটাকে আমি যদি -3 দ্বারা যদি গুণ দিই, এটাকে এটা হবে -3 দ্বারা যদি ভাগ দিই, অর্থাৎ -1/3 দ্বারা যদি আমি গুণ দিই, তাহলে এটা হবে u2 u3 equal to 0। অর্থাৎ আমি কি লিখলাম? L2 প্রাইম ইকুয়াল টু লিখছি -1/3L2। এখন যে অবস্থা দাঁড়িয়েছে দেখো, এখনকার যে সিচুয়েশন অ্যারাইজ করছে, এখানে সমীকরণ কয়টা? 2টা সমীকরণ, 2টা। আর চলক কয়টা? চলক 3টা। তোমরা এটা জানো, যদি এই ধরনের একটা মুক্ত চলক থাকে, তো এখানে মুক্ত চলক, এখানে মুক্ত চলক হলো u3, ঠিক আছে? আমরা u3 সমান ধরি -1, ধরি u3 equal to -1 যদি ধরি, তাহলে এখানে u2 এর মান কত আসবে? u2 equal to হবে u3 equal to -1 এখান থেকে। এখন u2 আর u3 মানটা আমরা এখানে বসাই। সুতরাং
5u1 মাইনাস 1 আর এখানে মাইনাস 1 বসানো হবে প্লাস 6 ইকুয়াল টু 0। ঠিক আছে, মাইনাস 5u1 প্লাস 5 ইকুয়াল টু 0। ওপাশে নিলে কি হবে, মাইনাস 5u1 ইকুয়াল টু মাইনাস 5। সুতরাং u1 ইকুয়াল টু 1। আমাদের ওই উদ্দেশ্য ছিল যে u1 টাকে পজিটিভ রাখার জন্য, এই জন্য আমরা এখানে মাইনাস ধরছি। একটু খেয়াল করবো, এটা হলো একটা টেকনিক। আমরা কিন্তু u1 u2 u3 পেয়ে গেলাম, কেমন? তো পাইলে আমাদের এখন আমাদের এখানে ল্যামডা ইকুয়াল টু 2, ল্যামডা ইকুয়াল টু 2 সাপেক্ষে আমাদের ইউর মান কত হলো? সুতরাং ইউ ইকুয়াল টু পেয়েছো কত? u1 u2 u3। u1 এর মান হলো কত? 1, তারপরে -1 -1। ঠিক আছে, হ্যাঁ। এখন ল্যামডা ইকুয়াল টু 3 হলে আমাদের সমীকরণটা কেমন হবে? ওই যে কোন সমীকরণ? 2 নাম্বার সমীকরণ। আগের মতো ল্যামডা 2 যেভাবে করছি, যে ল্যামডা ইকুয়াল টু 3 হলে আমাদের 2 নাম্বার সমীকরণটা, 2 নাম্বার সমীকরণটা দেখো তোমরা একটু, তোমাদের খাতায় লিখে আছে, সেই লেখাটা একটু দেখে নাও। ওখানে 2 নাম্বারে যদি বসাও তাহলে এটা প্রথমটা হবে -4 1 -6, তারপর হলো তোমার 10 -1 12 2 -1 4, আর এখানে হলো তোমার u1 u2 u3 ইকুয়াল টু 0। কেমন? আগের মতো একই সিস্টেমে তুমি এখন লিখবা, কি লিখবা? -4 u1 প্লাস u2 -6 u3 আর 10 u1 মাইনাস u2 প্লাস 12 u3। কেমন? তারপরে 2 u1 মাইনাস u2 প্লাস 4 u3 ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন এগুলাকে একইভাবে আমরা কি করব, আবার এসাইলন আকারে প্রকাশ করব। কেমন? এসাইলন আকারে প্রকাশ করলে আমাদের টার্গেট হলো এটাকে 0 বানানো, এটাকে 0 বানানো। এটা করার জন্য যা করার দরকার আমাদেরকে তাই করতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রথম লাইনটা ঠিক রাখতে হবে, 4u1 প্লাস u2 মাইনাস 6u3 ইকুয়াল টু 0। এখানে এটাকে 0 বানাইতে গেলে কি করতে হবে? সহজ, এভাবে তো সরাসরি গুণ করি সম্ভব না, যে কোনো একটাকে গুণ করি সম্ভব না, দুইটাকে কিছু করতে হবে। অর্থাৎ আমি এটাকে যদি 2 দ্বিগুণ দিই তাহলে হবে 20, এটাকে যদি 5 দ্বিগুণ দিই তাহলে হবে 20, তখন যোগ করলে 0 হবে এটা। ওকে, তো আমরা সেই কাজটি করি। হ্যাঁ, কি করব এখন? L2 প্রাইম ইকুয়াল টু হবে 2L2 যোগ দিতে হবে 5L1। এটা 0 হবে, এটাকে আমি কি করছি? 2 দিয়ে গুণ দিছি, তাই না? 2u2, আর এটাকে কি করছি? 5 মাইনাস 2u2 এর সাথে 5u2 হবে প্লাস 3u2, আর এখানে কত? 24, আর এখানে 5 দিয়ে দিলে -30। কেমন? তো -30 24 হলো -6u3 ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে কি করতে হবে? এখানে জাস্ট এটাকে দ্বিগুণ করে এটার সাথে যোগ করলে হবে, অর্থাৎ L3 প্রাইম ইকুয়াল টু হবে তোমার 2L3 প্লাস L1। করো, করলে দেখো এটার সাথে এটার দ্বিগুণ করলে 4u1 যোগ করলে 0। এটাকে তুমি কি করবা? 2u2 তার সাথে এটা যোগ করবা, -2u2, তা হবে -u2। এখানে 8u3 এর সাথে যোগ করবা, এটা 8u3 এর সাথে যোগ করলে হবে +2u3 ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা আসো এখন প্রথম লাইন ঠিক থাকুক, -4u1 প্লাস u2 -6u3 ইকুয়াল টু 0। কেমন? আর এটাকে আমি
1/3 দ্বারা গুণ দিতে পারি উভয় পাশে, তখন এটা হবে কি u2 - 2u3 = 0। আর এটাকে -1 দিয়ে গুণ দিলে হবে u2 - 2u3 = 0। কাজটা কি করছি এখন সেটা একা পাশে লিখতে হবে। আমি প্রথমে এটাকে দ্বিতীয় সারিটাকে কি করছি, L2 প্রাইম = 1/3 L2, আর L3 প্রাইম = করছি কি জাস্ট একটা -1 দিয়ে গুণ দিয়েছি, তো -L3। ঠিক আছে, এখন সহজ এই দুইটা মিলিয়ে একটা। এখন হচ্ছে -4u1 u2 6u3 = 0। এই দুইটা মিলিয়ে আমি লিখবো u2 - 2u3 = 0। আচ্ছা, এখানে দেখো এখানেও সেম কেস আগের ইকুয়েশনটার মতো। সেই কি কেস, সমীকরণ দুইটা চলক তিনটা, তার মানে একটি মুক্ত চলক স্বাভাবিকভাবে u3, এখানে মুক্ত চলক u3 ধরি u3 মানে u3 এর মান কত ধরলে u2 এর মান একটা পূর্ণ সংখ্যা আসবে, এটা আমাদের চিন্তা করতে হবে। আমি যদি 1 ধরি u3 এর মান, ঠিক আছে, তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা আসে। তো সেক্ষেত্রে আমি -1 ধরি, -1 ধরলে u2 এর মান পাবো 2u3 2 * -1 দ্যাট ইজ -2। ঠিক আছে, এখন সুতরাং আমি এখন এখান থেকে u1 এর মান পাবো, অর্থাৎ 4u1 = -u2 + 6u3। এই মানগুলো আমি বসিয়ে নিই। এখানে কত হবে, u2 অর্থাৎ হলো +2 -1 দিলে -6, কত হবে -4। কেমন, এখান থেকে আমি -4 বাদ দিলে u1 এর মান আসবে 1। ঠিক আছে, তো সুতরাং আমার এখানে u এর মান কত, λ = 3 এর জন্য u পাইলাম u1 u2 u3 that is 1 -2 -1। এবার যদি ল্যামডার মান কত হবে 5। কেমন, λ = 5 হলে দুই নাম্বার থেকে 5, ওই 2 নাম্বার সমীকরণটাতে ল্যামডার মানটা 5 বসাও। বসালে তোমার মান আসবে, প্রথমটা আসবে -2 1, এরপর -6, এটা তো ঠিক আছে, 10 1, এটা আসবে মাঝেরটা 1 আসবে, তারপর আসবে 12 2 - 1 6 2 - 1 6। ঠিক আছে, আর এখানে u1 u2 u3 = 0। ওকে, এখন একই কায়দায় একই প্রক্রিয়ায় আমরা এটারও সমাধান করব। -2u1, তারপরটা কত হবে +u2, এরপরে -6u3 = 0, এরপরটা হবে 10u1 +u2 +12u3। আচ্ছা, এরপরে কি হবে, 2u1 -u2 +6u3 = 0। কেমন, একইভাবে আমরা কি করব মনে আছে তো, আমরা করব এসাইলন আকারে আমরা এটাকে পরিবর্তিত করব। প্রথম লাইনটা ঠিক রাখবো, অর্থাৎ প্রথম সারির যা আছে তা, পরে এই দুইটাকে আমরা 0 বানাবো।
এখন আমরা 2 নাম্বার লাইন সারিকে যদি 0 বানাইতে যাই কি করতে হবে, L2 প্রাইম ইকুয়াল টু হবে জাস্ট এটা, ঠিক আছে। এখন এটাকে 5 দিয়ে গুণ দিয়ে যোগ করলে হবে, অর্থাৎ L2 প্লাস 5 L1, তখন 0 হবে, তখন এটা 10 হয়ে যাবে, -10 U1 প্লাস 10 U1 0। এখানে তোমার U2 কেমন, তার সাথে 5 U2 যোগ করলে হবে প্লাস 6 U2। আর এখানে কত আছে, যা আছে তা, এটাকে 5 দিয়ে গুণ দিলে কত হবে, 5 6 30। 30 এর সাথে কি করছো তুমি, 12 যোগ করছো, তাই না, -30 এর সাথে প্লাস 12, -18 U3 ইকুয়াল টু 0। আচ্ছা, এরপরে একটা কি করতে হবে, যা আছে তা জাস্ট এটা এটার সাথে যোগ করে দিবে, যোগ করলে প্রথমটা 0, দ্বিতীয়টাও 0, তৃতীয়টাও 0। কি করছি আমি, L3 প্রাইম ইকুয়াল টু L3 প্লাস L1। আচ্ছা, এখানে এই সারিটা বাদ হয়ে গেল, প্রথম সারি -2 U1 প্লাস U2 6 U3 ইকুয়াল টু 0। এখানে আমি যদি এটাকে 6 দিয়ে ভাগ দিই হবে কি, U2 -3 U3 ইকুয়াল টু 0। পরিবর্তনটা কি করছি, L2 প্রাইম ইকুয়াল টু 1/6 L2, ঠিক আছে। এখন একই অবস্থা, আগে দুইটা অবস্থা যেমন এসেছে এটাও সেরকমই, অর্থাৎ এখানে দুইটা সমীকরণ, তিনটা চলক, দুইটা সমীকরণ, তিনটা চলক, দুইটা সমীকরণ। তো তিনটা চলকে যদি দুইটা সমীকরণ থাকে সেক্ষেত্রে মুক্ত চলক U3, এখানে U3 মুক্ত চলক, আর U3 ভ্যালু ধরতে হবে কেমন, U3 ভ্যালু আমরা -1 ধরি। আচ্ছা, -1 ধরলে কি হবে, -1 ধরলে আমাদের U2 এর মান -3 আসবে, কিন্তু U1 এর মানটা আমাদের ভগ্নাংশ হয়ে যায়। এই জন্য আমাদের জন্য সুবিধা হলো U3 এর মান যদি আমি -2 ধরি, তখন সরি U3 এর মান আমি -2 ধরলে U2 এর মান কত আসে, সুতরাং U2 ইকুয়াল টু হবে 3U3, দ্যাট ইজ 3 ইনটু -2 -6। এখান থেকে আমরা U3 এর মানটা, U1 এর মানটা বের করব, অর্থাৎ -2 U1 ইকুয়াল টু -U2 প্লাস 6 U3। আচ্ছা, U2 এর মান কত, -6, তো মাইনাসে মাইনাসে +6, আর এখানে U3 কত হবে, -12, দ্যাট ইজ হবে -6। -6 যদি হয় তাহলে এখানে আমাদের U1 এর মান পাবো কত, +3। সুতরাং U এর মান এখানে কত পাইলাম, U1 U2 U3, U1 এর মান 3, U2 এর মান -6, এটা -2। খেয়াল করে দেখছো যে এখানে যদি আমি 1 ধরতাম তাহলে এটার মান পাইতাম 3/2। এই জন্য পূর্ণ সংখ্যার জন্য আমি হিসাব করে দেখেছি আগে যে এটা যদি -1 ধরে তাহলে এটা পূর্ণ সংখ্যা আসে, কিন্তু এটা আসে না, তো সেই জন্য বুদ্ধি করে আমি -2 ধরেছি। আমাদের কিন্তু কাজ প্রায় শেষ। এখন আমরা এদের আমি এখানে তিনটা সলিউশন পাবো, x1t x2t x3t। আমি আগেই কিন্তু সমাধান ধরে নিয়েছি, সমাধানটা ধরছি কত, e টু দি পাওয়ার ল্যামডা টি ইউ। তো আমি এখন ল্যামডা ইকুয়াল টু 2, ল্যামডার মান 2 এর জন্য একটা, ল্যামডা ইকুয়াল টু 3 এর মান জন্য একটা, ল্যামডা ইকুয়াল টু 5 এর জন্য একটা, অর্থাৎ 2 এর জন্য যদি x1t হয়, 3 এর জন্য হবে x2t, এবং কত 5 এর জন্য হবে x3t, ঠিক আছে। তাহলে সমাধান x1t হবে তোমার e2t, আর প্রথম তোমার 2 এর জন্য
ইউর মানগুলো মনে আছে? একটু তোমরা খাতাতে যা লিখছো একটু উল্টাইয়া দেখো কত হয়। 1 -1 -1 কেমন? ওটা ছিল 1 -1 -1 একসাথে লিখলে হবে e টু দি পাওয়ার 2t মাইনাস e টু দি পাওয়ার 2t e টু দি পাওয়ার মাইনাস 2t, আর x 2t দ্বিতীয়টা 3t, আর ইয়াটা ভ্যালুটা কত মনে আছে? 1 -2 -1, that is e to the power 3t minus 2 e to the power 3t minus 3t, ঠিক আছে? আর 3t হবে e to the power 5t, কেমন? এখন যে ভ্যালুটা আমরা বের করলাম এই যে এইটা 3 minus 6 minus 2, that is 3 to the power 5t minus 6 e to the power 5t minus 2 e to the power 5t. আচ্ছা, এখন এদের এই যে সমাধানগুলো আছে তাদের যদি আমি একটা ম্যাট্রিক্স গুণি, তোমাদের এই যে রনস্কিয়ানের কথা মনে আছে? রনস্কিয়ান, এদের দ্বারা যে ম্যাট্রিক্সটা হবে, এই সমাধানগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা হবে সেটার ভ্যালুটা বের করে দেখতে হবে আমাকে। কারণ কি জন্য বের করতে হবে? কারণ এগুলা আমার বুনিয়াদি ম্যাট্রিক্স বের করতে বলছে, তো বুনিয়াদি ম্যাট্রিক্স বের করতে গেলে আমার দেখতে হবে যে সমাধানগুলো যোগাশ্রয়ী অনির্ভরশীল কিনা। যোগাশ্রয়ী অনির্ভরশীল দেখার জন্য একটা টেস্ট হলো এদের রনস্কিয়ানটা বের করা, অর্থাৎ এদেরকে নিয়ে যে ম্যাট্রিক্সটা হবে সেই ম্যাট্রিক্সটার মানটা বের করা, এটা নন জিরো হয় কিনা দেখতে হবে। যদি নন জিরো হয় তাহলে, অর্থাৎ অশূন্য যদি হয়, তখন এটা কি হবে? এটা যোগাশ্রয় অনির্ভরশীল হবে। যোগাশ্রয় অনির্ভরশীল হলে এই সমাধানগুলো দ্বারা বুনিয়াদি ম্যাট্রিক্স গঠিত হবে, ঠিক আছে? সেই জন্য আমার এই কাজটা এখন করতে হবে। এটা খুব সহজ, অল্প সময় আমরা করে ফেলবো। রনস্কিয়ান লেখে ডাব্লিউ দিয়ে, ঠিক আছে? তো আমি লিখতেছি ডব্লিউ, এগুলা কিন্তু এই যে x1t x2t এগুলার সাথে তুমি বোঝার জন্য এটার phi1t ও লেখো। x1t equal to phi1t, এটার লেখো phi2t, এটা phi3t, ঠিক আছে? এটা একই x1t আর phi1t অল দা সেম, তারপর এইটা phi3, ঠিক আছে? এখন আমার ইয়াটা হবে রনস্কিয়ান, প্রথমে এটা e2t 2t মাইনাস e2t, ঠিক আছে? এরপরে আমি x2t অর্থাৎ phi2t আমি এখন লিখব। phi2t যে এটা e to the power 3t minus 2 e to the power 3t minus 3t, তারপর সর্বশেষটা 3 e to the power 5t minus 6 e to the power 5t minus 2 e to the power 5t, কেমন? এইটা এখন এইটা আমি সলিউশন করে দেখি। প্রথমটা হবে e to the power 2t, যদি আমি নিই তাহলে এই লাইন বাদ, গুণ দিলে হবে 4 e to the power, এই দুইটা গুণ করলে আবার উপরে হওয়া যোগ হয়ে যাবে, অর্থাৎ 8t মাইনাস এই কোণার গুণ, অর্থাৎ 6 e to the power 8t, মধ্যখানেরটা e to the power 3t, এটা নিলে এই লাইন বাদ, তাহলে এই কোণায় গুণ দিলে কত হবে? 2 e to the power 7t মাইনাস এই কোণার গুণ দিলে হবে 6 e to the power 6 e to the power 7t, সর্বশেষটা হবে 3 to the power 5t ইনটু এই কোণায় গুণ, অর্থাৎ e to the power, এটাও তো দেখি 70, আর না সরি, এটা হবে e to the power 5t, তারপরে এই কোণায় গুণ দিলে হবে 2 e to the power তাও 5t, দেখো কত হয়
ই টু দি পাওয়ার 2t, এই দুইটা একটা থেকে এটা হবে -2, কেমন -2 আর যোগ হয়ে গেলে 10 হয়ে যাবে, অর্থাৎ -2 ই টু দি পাওয়ার 10t। এখানে দেখো কত আসে -4, তো -4 এ -4 এর সাথে মাইনাস গুণ দিলে হবে +4 ই টু দি পাওয়ার 3t আর 7t যোগ করলে হবে 10t। আর এখানে কত আসতেছে 3, এখানে আসতেছে একটা মাইনাস এত, তখন হবে -3 ই টু দি পাওয়ার তাও 10t। দেখো কত হয়, এখানে -5 ই টু দি পাওয়ার 10t থেকে 4 গেলে আর থাকে ই টু দি পাওয়ার 10t। এটা নট ইকুয়াল টু 0, দ্যাট ইজ এই সমাধানগুলা যোগাশ্রয়ী অনির্ভরশীল, মানে যোগাশ্রয়ী অনির্ভরশীল। ফলে φ1 φ2 φ3 প্রদত্ত জোটের অনির্ভরশীল সমাধান, অনির্ভরশীল সমাধান কি হলে কি হবে, বুনিয়াদি ম্যাট্রিক্সটা পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা এইটা কিন্তু ম্যাট্রিক্স না, এটা কি, এটা নির্ণায়ক। ঠিক আছে, এটা ভুল করিও না, আমি ভুলে প্রতীকটা এভাবে লিখছি। ঠিক আছে, এটা হলো তোমার নির্ণায়ক, রনস্কিয়ানটা হলো এটা নির্ণায়ক। আর তাহলে যদি এটা যোগাশ্রয়ী অনির্ভরশীল হয়, অনির্ভরশীল সমাধান হয়, তখন এটাই তোমার বুনিয়াদি ম্যাট্রিক্স, এটাই হবে বুনিয়াদি ম্যাট্রিক্স। এটার ম্যাট্রিক্সের ফর্মটা হবে বুনিয়াদি ম্যাট্রিক্স। সুতরাং বুনিয়াদি ম্যাট্রিক্স ইকুয়াল টু হবে, এটা কি মাইনাস ছিল, হ্যাঁ এইটা হলো তার বুনিয়াদি ম্যাট্রিক্স, সমাধানের বুনিয়াদি ম্যাট্রিক্স। ঠিক আছে, বুনিয়াদি ম্যাট্রিক্স কে ফাইটি দ্বারা আমরা লিখি, ফাইটি ইকুয়াল টু এত। হ্যাঁ, বুনিয়াদি ম্যাট্রিক্সটা বের করতে বলছে আর তাদের সমাধান বের করতে বলছে। হ্যাঁ, তো এগুলা সমাধান তো পেলাম, এটা একসাথে যদি লিখি, আমি সাধারণ সমাধানটা লিখি, তাহলে ফরম্যাটটা এরকম, সাধারণ সমাধান ঠিক আছে, এটা হবে তোমার xt c1 x1t c2 x2t প্লাস c3 x3t। ঠিক আছে, এখন ভ্যালুগুলো বসাও। c1 x1t তো হলো এটা e to the power 2t minus e to the power 2t minus e to the power 2t, কেমন, প্লাস c2 e to the power 3t minus 2 e to the power 3t minus e to the power 3t, c3 3 e to the power 5t minus 6 e to the power 5t minus 2 e to the power 5t। ঠিক আছে, একটু দেখো। হ্যাঁ, এখানে তুমি এটা ইচ্ছে করলে ইয়ে করতে পারো, ইগুলা কমন নিতে পারি, 2t কমন নিলে 1 minus 1 minus 1 e to the power 3t কমন নিলে 1 minus 2 minus 1, তারপরে c3 to the power 5t কমন নিলে 3 minus 6 2। ঠিক আছে, এটাই হলো তোমার সমাধান, যেখানে কি c1 c2 c3 এগুলো হলো ধ্রুবক। ঠিক আছে, তো আজকে যেহেতু আমার ক্লাসটা বড় হয়ে গেছে, কিছু করার নাই, তোমাদের জন্য একটু শ্রম দিলাম, তোমরাও শ্রমের মূল্য দিবে কিভাবে, সময় দিয়ে ভালো মতো বুঝে তোমরা যদি ভালো করতে পারো আর। ঠিক আছে, তোমরা যে তোমাদের পূর্ববর্তী তোমাদের অগ্রজদের থেকে একটু সৌভাগ্যবান, কারণ তারা এভাবে ক্লাস পায় নাই, এভাবে বোঝার সুবিধা পায় না, নিজেরা কষ্ট করে যতটুকু বুঝছে সে অনুযায়ী পরীক্ষা দিয়েছে, রেজাল্ট যাই হোক তারা পরীক্ষা দিয়ে রেজাল্ট ভালো করেছে, তারা কোর্সটা যতটুকুই আয়ত্ত করুক না কেন,
তো সেদিক থেকে তোমরা অনেক সৌভাগ্যবান, তোমরা অনেক সুযোগ পেয়েছো, সেটি যেন কাজে লাগাতে পারো, আমার শ্রমটা যেন সার্থক হয়, সেইটা আমি প্রত্যাশা করি। সবাই ভালো থাকবে। পরবর্তী লেকচার পর্যন্ত তোমরা সুস্থ থাকো, আমিও যেন সুস্থ থাকি, আল্লাহর কাছে দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করি, এবং পড়ালেখার মধ্যেই থাকো, এবং বন্ধু বান্ধবদেরকে উদ্বুদ্ধ করো যে ক্লাসগুলো দেখে যেন নিজেদেরকে ঝালাই করে নিই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।